ভাইয়া, আমি তো আগের ক্লিপটাতে ঢুকতে পারি নাই, ওইটা কি পাবো? হ্যাঁ, সবই রেকর্ডেড ক্লাস আপলোড দেওয়া হবে। সমস্যা নাই, যখন তখন ঢুকে দেখতে পারবে। ওকে ভাইয়া। আচ্ছা, একটা কোশ্চেনের প্রবলেম ছিল। সবাই ওই যে আহ, আমাদের একটু দেখাই প্রবলেমটা কোনটা। এই যে এইটা মনে হয়, তাই না? যে এখানে আসলে আমাদের পি এ একটু প্রবলেম ছিল। পি তে প্রবলেম ছিল, আমাদের পির মান এখানে দেওয়া নাই, তো এখানে দেওয়া থাকবে। পি এখানে দেওয়া ছিল হচ্ছে 10^5, তো এখানে মিসিং ছিল। তো এখানে পি এর মান কত হবে বলো তো? এখানে হবে 10^5। ঠিক আছে, তো এখানে কিউব হইলে +5, তাহলে অ্যাকচুয়ালি হবে কত? 25 × 10⁻⁴ কত? 25 × 10⁻³ কিউবটা স্কোয়ার স্কোয়ার হবে। স্কোয়ার হলে এটা আনসার কত হবে? 2500। সবাই বুঝছে এবার? আচ্ছা, তো এই ধরনের প্রবলেম স্পেসিফিক্যালি মাঝে মধ্যে আসে। তবে আহ, কি বলা যায়, কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর শাস্ত্রে আগে আসতো, বর্তমানে দৃষ্টিতে মাঝে মধ্যে আসে। তারপর তোমার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর আহ, কি বলা যায়, জগন্নাথ ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তারা এগুলা পাবা। আচ্ছা, এবারে টপিক হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা সবাই ভালো মতো খেয়াল করি এই চ্যাপ্টার থেকে। যে টপিক গুলা বারবার আসে, যেগুলা পরীক্ষায় আসে, আমি সেগুলোই দেখাচ্ছি। তোমরা চুপচাপ ক্লাসটা করো, মিউট করে রাখি আমরা সবাই, মনে করে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, প্রথমে এখানে একটা আমাদের কনফিউশন তৈরি হয় যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে, মানের ক্ষেত্রে। তো এখানে দেখো, স্পেসিফিক্যালি মাথায় রাখবা, এটিএম এর ক্ষেত্রে মান হয় 8.314 জুল। তারপর হচ্ছে মোল পার কেলভিন। ওকে, তারপর দেখো, যদি লিটার এটিএম এ বলে, তখন আমাদের এই মানটা হয় অ্যাকচুয়ালি 0.0.082 লিটার এটিএম এসটিপি তে, যেটা বলে আর কি মোল পার কেলভিন। এই হচ্ছে বিষয়। তারপর 1 ATM সমান হচ্ছে আমাদের স্বাভাবিক বায়ুচাপ, যেটা 1 ATM সমান হচ্ছে আমাদের 101, এবার মনে রাখবো, 101,325 প্যাসকেল। ঠিক আছে, অথবা 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, তারপর দেখো, তড়িৎ বিন্দু হচ্ছে আমাদের 273.16। আমরা পরিবেশ রসায়নে গেলে এগুলা ভালো করে বুঝবো। তাহলে পানির তড়িৎ বিন্দু যেটা, সেটা হলো 273.16। এটা হচ্ছে কি? সেন্টিগ্রেড, নট কেলভিন। মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটি বলো তো? মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কোনটা হবে? বি নাম্বার বি। সি। সি হবে। জি হবে কেন? কাজের উপরে ইনভার্স আছে এখানে, এই যে বি জুল। হবে ভাইয়া। জুল সরি মানে ভাই, হচ্ছে বি আমাদের বি কি হবে, কাজ। বি বি। হ্যাঁ, আমাদের হচ্ছে বি নম্বর হবে আনসার। কাজ পার কেলভিন পার মোল, এগুলো কনফিউশন রাখা যাবে না। তারপর খেয়াল করো, এখান থেকে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবা, নাম সহ মনে রাখবা। প্রথমটা হচ্ছে বয়েলের সূত্র, টি। তোমার এখানে যেখানে কনস্ট্যান্ট থাকে হচ্ছে আমাদের টি, কনস্ট্যান্ট থাকে হচ্ছে আমাদের টি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার সূত্র? বয়েলের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে আমাদের বি এর সাথে টি এর সম্পর্ক, অর্থাৎ বি ইজ প্রপোর্শনাল টু টি। আর বয়েলের সূত্র ছিল বি ইজ প্রপোর্শনাল টু 1/টি। ওকে, তারপর খেয়াল করো, গেলুসাকের ক্ষেত্রে এখানে আবার আমাদের কি, প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট। আর গেলুসাকের সূত্র হচ্ছে পি এর সাথে টি এর সম্পর্ক, তাও সমানুপাতিক। মাথায় রাখবা। কম্বাইন্ড যে সূত্র, সেটা হলো P1V1 /T1 = P2V2 /T2। এগুলো থেকে কোয়েশ্চেন আসলে অবশ্যই পারতে হবে, ভালো করে মাথায় রাখবা। তারপর দেখো, অ্যাভোগাড্রো যেই আমাদের সূত্র যেটা, সেটা সে বলছে অ্যাকচুয়ালি আয়তনটা তার মূলের সমানুপাতিক। এটা অবশ্যই 4 মার্ক দিয়ে রাখলাম, বেশি করে এটা মনে রাখবো। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ অ্যাকচুয়ালি সবাই জানি, PV = NRT। এখানে বলো তো, এনটা কি? এনটা কি এখানে? ভাইয়া, মূল সংখ্যা। মূল সংখ্যা। এটা কিভাবে বের করে? যদি আমাদের এম ভাই এটা দেওয়া থাকে, M/M, এটা যদি আয়তন দেওয়া থাকে, তাহলে হবে V/22.4। এটা হচ্ছে লিটারে। যদি আমাদের এখানে নাম্বার দেওয়া থাকে, মলিকুল, তাহলে এটা হচ্ছে N/Na। আর যদি তোমার আর আর কিভাবে করা যায় বলো তো? ভাইয়া, এন ইকুয়াল আরেকটা এস আছে, সাব এন টু ইকুয়াল বাই এস এন। বি। N = লেখা যায় VS। ওকে, এই হচ্ছে আমাদের পসিবল জি যেগুলো, ভাইয়া। ওগুলো লিখে দিলাম।
এগুলার বাইরে আসলে হবে না। তো অবশ্যই অবশ্যই খেয়াল করো। তারপর দেখো, 0 কেলভিন অথবা -273 এটা হচ্ছে আয়তন শূন্য হয়। অর্থাৎ আমরা থিওরিটিক্যালি জানি কি, যে কত ডিগ্রি তাপমাত্রায় আসলে তার আয়তনটা শূন্য হয়, যেটা আমরা আসলে বয়লের সূত্র থেকে জানি। অর্থাৎ দেখো, বি থেটা ইকুয়ালস টু ভি নট, কি ছিল, ভি নট প্লাস ওয়ান প্লাস ওয়ান কি ছিল, প্লাস গামা ডেল থিটা। কি ছিল বলতো, ভি, তারপর হচ্ছে থেটা ডিভাইডেড বাই কি ছিল, 273। তাহলে এখানে বলো, যদি -273 এখানে বসাই, তাহলে এই পুরা মানটা আমার শূন্য চলে আসে। তাহলে এই হচ্ছে আমাদের ডিগ্রিতে, এটা কিন্তু কেলভিনে না, এটা কিন্তু সেন্টিগ্রেডে আছে, অবশ্যই মাথায় রাখবা। তাহলে কখন আসলে মানে আয়তন শূন্য হয়, এভাবে যদি কোশ্চেন আসে, তোমরা আবেগের বসে দিয়ে আসো -273 কেলভিন, যেটা দিলে আমাদের 100% ভুল হবে আনসার। তো দিতে হবে কি, দিতে হবে 273, এটা হচ্ছে আমাদের সেন্টিগ্রেডে আছে, কারণ এই যে সূত্র সম্পর্কে আইডিয়া থাকে না তোমাদের, এই যে সূত্রতে দেওয়া আছে, এটা আসলে কিসে, সেন্টিগ্রেডে দেওয়া আছে। তো এটা খেয়াল করবো সবাই, ঠিক আছে। আর যদি -273 যদি কেলভিনে দেওয়া থাকে, তাহলে অবশ্যই এর সাথে যদি +273 করি, তাহলে আলটিমেটলি আমাদের শূন্য কেলভিন আসে। এ হচ্ছে বিষয়। এখন আমাকে বলো তো, এগুলা সবগুলা গ্রাফ কি আমাকে করে দিতে হবে, তোমরা পারবা না? ব্যস্তানুপাতিক হলে গ্রাফ কেমন হয়, এই যে এভাবে হয়। যদি সমানুপাতিক হয়, গ্রাফ কিভাবে হয়, এই যে এভাবে হয়। এটা হচ্ছে y = mx এর মতো, mx, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আমরা আসলে জানি, যদি বি এখানে হয়, পি যদি এখানে বি হয়, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। আর চার্লসের সূত্র, বি যদি এটা হয় আর টেম্পারেচার যদি এটা হয়, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এগুলো আমরা সবাই জানি। তাহলে চার্লসের সূত্র কোনটা হবে বলো তো, এখানে কোনটা আনসার হবে? ডি ডি। ভাইয়া। এগুলো বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে। তারপর দেখো, একটা কোশ্চেন দেওয়া আছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে আমাদের ধরো T1, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.8 পারদ চাপে, তাহলে এটা আমাদের P1 দেওয়া আছে। প্যারামিটার গুলা লিখে নিবা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো গ্যাসের আয়তন দেওয়া আছে হচ্ছে এইটা V1, আর এখানে হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে T2, এখানে আয়তন দেওয়া আছে অ্যাকচুয়ালি আমাদের V2। তাহলে আমাদের বের করতে বলছে যে চাপ প্রয়োগ করতে হবে, কতটুকু চাপ প্রয়োগ করলে এই কাহিনী ঘটবে। মানে আমাদের পিটিটা বের করতে বলতেছে। তো এটা আমাদের কম্বাইন সূত্র হবে না, এটা আমাদের কম্বাইন সূত্র হবে। তাহলে কম্বাইন সূত্র কি ছিল, কম্বাইন সূত্র ছিল অ্যাকচুয়ালি P1 V1 ইকুয়ালস টু ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে এখন যদি আমরা মানটা বসাই, একটু খেয়াল করো, আমাদের P1 কত এখানে, 0.8, তাহলে ভাইয়া আমাদের এখানে এখানে টেম্পারেচার কি V1 কত? কেলভিন নিতে হবে? হ্যাঁ, কেলভিনে নিতে হবে, টেম্পারেচার কেলভিনে নিতে হবে। এটা যদি আমরা কেলভিনে নেই কি হবে, এটা হচ্ছে আমাদের 300 কেলভিন। আর এটা নিলে কত হবে বলো তো, 400 কেলভিন। তাহলে এটা হচ্ছে আহ তাহলে পি হচ্ছে, ভি হচ্ছে আমাদের মিটার কিউবে দেওয়া আছে, সো এটা নিয়ে পেরার কিছু নাই। আর নিচে হচ্ছে আমাদের টেম্পারেচার কত, 300। আর সমান এখানে কি হবে বলতো, এখানে হবে অ্যাকচুয়ালি P2টা আমরা বের করব, বিটা দেওয়া আছে 3 মিটার কিউব, তাহলে এখানে হচ্ছে 3, নিচে হচ্ছে 400। তাহলে এটা সলভ করতে কি আমাদের ক্যালকুলেটর লাগবে? খেয়াল করো, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য বাদ দিলাম। তারপর এই 3 দিয়ে এই 9কে কাটলে হয় 3 3 9, তাহলে এই 3 বাদ, তাহলে নিচে থাকলো একটা 4। তাহলে P2 ডিভাইডেড বাই হচ্ছে 4 সমান হচ্ছে 0.8। তাহলে P2 সমান কি হবে, P2 সমান হবে 4, 4 × 32, তাহলে হবে 32 পয়েন্ট, মানে 3.2। বুঝছি ক্যালকুলেশনটা সবাই? জি ভাইয়া। ওকে, সবাই বুঝছি নাকি একজনই বুঝি বারবার? আচ্ছা, ভাইয়া বুঝছি। এটা হচ্ছে আমাদের 3.2 মিটার। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। আপেক্ষিক আর্দ্রতা দেখো, আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে একটু আইডিয়া রাখা উচিত তোমাদের সবার। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে অ্যাকচুয়ালি কোন স্থানে, যদি কোন স্থানে ওই ওই টেম্পারেচার জলীয় বাষ্প চাপ এবং ওই স্থানে তোমার শিশিরাঙ্কের যে জলীয় বাষ্প আছে তার অনুপাতের যে ব্যাপারটা, হারটা, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে আপেক্ষিকতা কি এটা জিজ্ঞেস করবে না, আপেক্ষিক আর্দ্রতা আমাদেরকে প্রবলেম দিবে, প্রবলেম সলভ করবো। একটু খেয়াল করো, আমাদের এখানে আছে অ্যাকচুয়ালি দেখো, আর ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100। স্মল এফ এখানে কি আসলে, স্মল এফ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি বুঝাইছে দেখো, স্মল এফ আমাদেরকে বলছে যে বায়ুতে উপস্থিত wait, বায়ুতে উপস্থিত হচ্ছে জলীয় বাষ্পের চাপ, আর বা শিশিরাঙ্কে বলা যায় যেটা আর কি, যে শিশিরাঙ্কের সোজা হিসাবে এটা মাথায় রাখবা। স্মল এফটা হচ্ছে আমাদের শিশিরাঙ্কের ক্ষেত্রে, শিশিরাঙ্ক ইজিলি করা যাবে। আর আমাদের যেটা হচ্ছে বায়ুর চাপ যেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের এই যে ক্যাপিটাল এফ।
ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় যে বাষ্পচাপ আছে এটা, যে আমাদের বায়ুর বাষ্পচাপ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো। তাহলে আচ্ছা, পরের থিওরিটা আমি একটু পরে দেখাচ্ছি, একটা কোয়েশ্চেন সলভ করে তারপর আমরা আসতেছি। খেয়াল করো, কোনো, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইরা? শোনা যাচ্ছে? জি আচ্ছা, ভাইয়া। কোনো জি ভাই, একদিকে শোনা যাচ্ছে। বায়ুমণ্ডলের হ্যাঁ ভাই শোনা তাপমাত্রা যাচ্ছে। দেখো, কোনো, হ্যাঁ, কোনো একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা দেওয়া আছে কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, শিশিরাঙ্ক দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শুনো, আমি তোমাদের প্রত্যেকটা টপিক ধরাই দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। এই দেখো, এই প্রবলেমটা পড়ে অনেকের মাথা ঘুরাবে যে ভাই কিভাবে করবো। দেখো, আমি প্রথমে তোমাদের কনসেপ্টটা দেখাইলাম এইটার, পরে একটু খেয়াল করো যে কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক দেওয়া আছে। এবং দেখো, 20 এবং 15-তে তাদের কি দেওয়া আছে বলো তো, তাদের কি দেওয়া আছে? সবাই পড়তে পারতেছি এটা কি দেওয়া আছে তাদের? জলীয় বাষ্প চাপ। তাহলে জলীয় বাষ্প চাপ যদি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে কি বলছে যে পারদ হলে আপেক্ষিক আর্দ্রতা কত। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা কিভাবে বের করবো? আমরা একটু আগে শিখে আসছি যে আর ইকুয়ালস টু হবে স্মল এফ ডিভাইডেড বাই এফ ইন্টু কত, 100। তাহলে আমাকে একটু বলো তো, উপরে কি হবে? উপরে একটা হচ্ছে শিশিরাঙ্কের যে বাষ্পচাপ, ওইটা না? তাহলে শিশিরাঙ্ক কত ছিল? 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি তুমি এখানে তাপমাত্রা বসাবা নাকি বাষ্পচাপ বসাবা? কুইক, তাপমাত্রা বাষ্পচাপ বসাবা ভাইয়া। নাকি বাষ্পচাপ বসাবা? বাষ্পচাপ। তাহলে এক জায়গায় অনেকেই ভুল করে তাপমাত্রা দিয়ে আসে। তাহলে বাষ্পচাপ কত? 15 হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, উপরে শিশিরাঙ্ক বসে। তাহলে শিশিরাঙ্কে বাষ্পচাপ হচ্ছে কত, 2 ইন্টু 10 টেন বাই টু 3। দি পাওয়ার মাইনাস কিউব। আর এখানে নিচে হচ্ছে আমাদের ওই ওই দিন কত তাপমাত্রা ছিল বায়ুমণ্ডলে? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রিতে বাষ্পচাপ কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কিউব ইন্টু 100। তাহলে এটা তো ইজি প্রবলেম। 50। এই যে এটা বাদ, ভাইয়া উপরে তাহলে ফোর এখানে ইন্টু হাফ, টেন টু তার টেন মানে হচ্ছে ইনভার্স ফিফটি হবে না? পার্সেন্ট 50%, হ্যাঁ বুঝিনি। ভাইয়া উপরে তো বায়ুমণ্ডলে বাষ্পচাপ বসবে। কোনটা? শিশিরাঙ্কেরটা বসবে, শিশিরাঙ্কেরটা এখানে কি লিখে দিছি, উপরে বসবে কি শিশিরাঙ্ক। তাহলে তো 100%-এর উপরে হয়ে যাবে না? যদি উপরে 4 হয় তাহলে 200% হয়ে যায়। 200% কি হয়? বুঝছো? না, আচ্ছা, বুঝছি ভাইয়া। পরে একটা টপিক। আচ্ছা, পরে এই যে এখানে একটু রাইখে আসছিলাম, এই ব্যাপারটা একটু খেয়াল করে এখন দেখাই। যে আমাদের অ্যাকচুয়ালি একটু খেয়াল করো যে পরম আর্দ্রতা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্প। তারপর গ্লেসিয়াসের সূত্র, এই সূত্রটা মাথায় রাখবে। ঠিক আছে, যে θ1 = থেটা মাইনাস জি, θ1 - থেটা, যেখানে অ্যাকচুয়ালি থেটাটা হচ্ছে আমাদের কি, এই থেটাটা হচ্ছে আমাদের কি, শিশিরাঙ্ক। যদি কখনো পরীক্ষা চলে আসে, যদিও পরীক্ষায় আসে না এই ধরনের প্রবলেম, যদি চলেও আসে যাতে একটু পরীক্ষা দিয়ে আসতে পারো। তাহলে এটা কার পরিচয় কি আমি দিয়ে রাখছি, যে θ1 হচ্ছে আমাদের শুষ্ক বাষ্প, যে থার্মোমিটার ওইটা, θ2 হচ্ছে আর্দ্র বাল্ব। আর গ্লেসিয়াসের ধ্রুবক তোমার দেওয়া থাকবে যে 1.67, হ্যান ত্যান দেওয়া থাকবে। আচ্ছা, তারপর প্রবলেম দেখো যে গড় বর্গমূলের বর্গবেগ, অর্থাৎ রুট মিনস স্কয়ার ভেলোসিটি, তার মানে হচ্ছে VRMS। এটা সবাই আমরা জানি, এটা সূত্র হচ্ছে অ্যাকচুয়ালি 3RT/M। খেয়াল করো, এই এমটাকে গ্রামে রাখবা না কেজিতে নিবা? এই এমটাকে কেজিতে নিবা, কেজিতে ভাইয়া। কেজিতে নিবা, তাহলে প্রবলেম হবে না, সলভ হবে না। কেজিতে নিবা। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, খুব ভালো মতো খেয়াল করবা, যে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর তোমাদের অ্যামোনিয়া, তারপর এখানে হচ্ছে আর কি ক্লোরিন, এগুলার ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে তাদের যেই স্বাভাবিক তাপমাত্রায়, অর্থাৎ তোমার 273 কেলভিন তাপমাত্রায়, তাদের কি মনে রাখবা, VRMS, অর্থাৎ গড় বর্গমূলের বর্গবেগ। ওগুলা একটু মুখস্থ করে নিবা, কি করবা, মুখস্থ, পরীক্ষার ডাইরেক্ট চলে আসে। তো তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না, তো এটা মুখস্থ বসায় দিয়ে আসতে হবে। এটা তোমরা সবাই মুখস্থ করবা, এটা তোমাদের টাস্ক থাকলো সবার। আমি টাস্কটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। নিজেরা বের করবা যে 3RT, এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314। যদি নাইট্রোজেনের ক্ষেত্রে হয় তাহলে এখানে কত হবে, বা অক্সিজেনের ক্ষেত্রে যদি হয় কত হবে, 32 × 10⁻³ কেজিতে নিবা। আর টেম্পারেচার কত, 273। তাহলে এখানে VRMS বের করা তোমার জন্য কোনো কাহিনী না। VRMS হবে অ্যাকচুয়ালি এই যে 8.314, টি হচ্ছে 273, আর এটা হচ্ছে 32 ×
10⁻³ এইভাবে করে প্রত্যেকটার ক্ষেত্রে মুখস্থ করবা। ঠিক আছে, কাজটা করবা অবশ্যই। তারপর খেয়াল করো, এই সম্পর্ক থেকে প্রচুর কোয়েশ্চেন আসে যে সিআরএমএস বা ভিআরএমএস সেম কথা, যে এটার সাথে টি এর সম্পর্ক কি। টি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তো দুইটা মান দিয়ে দিবে, তোমাকে বের করতে বলবে। তারপর একটু খেয়াল করো, গড় বেগ তারপর সম্ভাব্য বেগ, এগুলো একটু ভালো মতো খেয়াল করো, সম্পর্ক মাঝে মাঝে পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে, অবশ্যই খেয়াল করবো। তারপর একটু খেয়াল করো, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা, প্রবলেমটা খেয়াল করো যে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো। তাহলে যদি 120-এর গড়মূল বর্গবেগ হচ্ছে ভি হয়, তাহলে আমাদের 480 এর তা কত হবে? তার মানে দেখো, এটা হয়ে গেল আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2 তে নেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে বলছে যে T1 এর ক্ষেত্রে তার বর্গবেগ হচ্ছে CRMS, যেটা এটা বলছে কত, ভি। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলতেছে যে পরবর্তী যে আরএমএস, এটা এটা কত, মানে হচ্ছে 480 কেলভিনের ক্ষেত্রে যেটা। তো আমরা জানি কি, আমরা জানি অ্যাকচুয়ালি CRMS, ধরলাম যে এটা 480-র ক্ষেত্রে বের করতে বলছে, ডিভাইডেড বাই CRMS, এটা হচ্ছে আমাদের T1 এর ক্ষেত্রে বের করতে বলছে। তো আমরা সম্পর্ক কি জানি? আরএমএস এর সাথে টি এর সম্পর্ক কি, বলো তো একজন। আরএমএস এর সাথে টি ভাইয়া এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক। তাহলে উপরে হবে T1, T1 কত আছে উপরে? সরি, T1 না তো, উপরে দেওয়া আছে কত, সিআরএমএস 480, তাহলে এখানে হবে কত, 480। নিচে কত, 120। ওকে, 120। হ্যাঁ, এখন আমাকে বলো তো, এই সিআরএমএস যেটা 120-এর ক্ষেত্রে কত বলছে তারা, ভি। তাহলে সিআরএমএস যদি 480 হয়, এটা সমান কি হবে, রুট ওভার, বলো তো, 480-কে এই যে 00 বাদ, তাহলে 4 বারং কত, 48। তাহলে 4, √4 জি কে কি ভাইয়া। লেখা যায়, 2। 2। ইন্টু এই যে এই আরএমএস টা কি হবে, এদিকে আসলে গুণ হয়ে আসবে। তাহলে গুণ হয়ে আসলে আমরা জানি যে এই আরএমএস এর বেগ কি বলছে, ভি বলছে। তাহলে এটা হয়ে যাবে সিআরএমএস থেকে 2 × ভি। একদম ইজি। ঠিক আছে, এগুলা ভুল করাই যাবে না। আচ্ছা, তারপর দেখো 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের গ্যাসের আরএমএস কত। আরএমএস কত হবে, দেখো আরএমএস বেগ কত হবে, তাহলে সিআরএমএস আমরা যেটা শিখে আসছি যে রুট ওভার কত, √3 RT ডিভাইডেড বাই এম। এখন একটু খেয়াল করো যে 3 আর জায়গায় থাকলো, টি কত বলছে, 32 কেলভিন। আর বলো তো অক্সিজেনের ক্ষেত্রে কি কি হবে তাদের, তাদের এম কত হবে, 32। আর 32-কে কিসে নিতে হবে ভাইয়া? কেজিতে। কিন্তু দাঁড়াও তো। আচ্ছা, ওকে, তাহলে 32। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে 32, ওকে 3 আর, আচ্ছা, তাপমাত্রা হচ্ছে অক্সিজেনে এত দেওয়া আছে, তা আরএমএ বেগ কত বলছে। তো এখন দেখো, যেহেতু এখানে আমাদের ভিতরে মানটা হিসাব করে নাই, তো হিসাব না করলে এখানে আর কেজিতে নিতে হবে না, ডাইরেক্ট 32 কাটা দিয়ে দাও। কাটা দিলে থাকবে কি, আমাদের যদি সাংখ্যিক মান হিসাব করে নাই, তাহলে থাকবে হচ্ছে √3 R। বুঝতে পারছি এটা? ওকে, জি ভাইয়া। মান দেওয়া থাকলে তো অবশ্যই হিসাব করবা। তারপরের টপিক হচ্ছে গতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে অবশ্যই খেয়াল করো যে এন মূল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি হবে F/2 nRT। ঠিক আছে, F/2 nRT। এই জিনিসটা, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ভাই এখানে এই কেন যে কেজিতে নেওয়া হয় নাই? কেজিতে নেওয়া হয় নাই বলতে, দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের মানগুলো আসলে ওইভাবে হিসাব করে নাই, জাস্ট কি বলছে, রুটের ভিতরে আমরা মানটা বসাই দিচ্ছি। তো যদি ওইটা লিগ্যাল ওয়ে না, এটাকে কেজিতে নিতেই হবে। বাট যেহেতু আমরা দেখছি যে এটাতে কেজিতে নেওয়া লাগতেছে না, তারা অমনি হিসাব করছে, 32 তারা মিলাই দিছে। তো 32 কাটার পরে যেটা থাকে ওটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? যদিও এটা এরকম হওয়ার কথা ছিল যে ধরো এখানে 10⁻³ হওয়ার কথা ছিল, তাহলে উপরে আসলে 10⁻³ হইতো। তো যেহেতু তারা এখানে মানটা হিসাব করে নাই ওইভাবে, এই জন্য তুমি এটা দিয়ে আসবে এভাবে। আর যদি মান করতে দেয়, তাহলে তো অবশ্যই তুমি কেজিতে নিবা। এটা হচ্ছে আমাদের ফর্মাল ওয়েতে বের করতে হবে। বুঝছি? আচ্ছা, এনমোল গ্যাসের গতিশক্তি হচ্ছে F/2 nRT। তাহলে এফটা হচ্ছে আমাদের কি, এফটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কি জিনিস? স্বাধীনতার মাত্রা যেটা হচ্ছে যে আমাদের কোন একটা গ্যাসের তার যে কোনো একটা অবস্থায় সে কিরকম আছে তার সবকিছু জানতে আসলে আমাদের যে মাত্রাগুলো লাগে, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। এটা আমাদের অবশ্য মুখস্থ আছে সবারই, স্বাধীনতার মাত্রা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, তারপর দেখো এখানে তোমার আর এর কিছু ব্যাপার স্যাপার দেওয়া আছে যে এক মূলের একটি অণুর গতিশক্তি যখন বলবে, তখন হচ্ছে E = হবে, আমরা যেটা জানি যে 3/2 kT।
এটা হচ্ছে আমাদের গড় গতিশক্তি। এটা আমরা সবাই জানি, জি এটা ভাইয়া। আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে গড় গতিশক্তি। আর যেখানে হচ্ছে কে এর মানটা কি, কে টা হচ্ছে আমাদের ভোল্টেজ মান ধ্রুবক, যেটার মান কত, এই যে দেওয়া আছে, দিয়ে রাখছি কত, এটা অবশ্যই মাথায় রাখবা, 1.38 ইন্টু 10⁻⁻23। এটা হচ্ছে এভরিগুডি সংখ্যা দ্বারা মনে রাখবা যে 10⁻⁻23 এটা সবার ক্ষেত্রে থাকবে, জাস্ট 1.38 হবে। অবশ্যই এটার ক্ষেত্রে মাথায় রাখবা এটার এককটা পরীক্ষায় আসে জুল আর কেলভিন, অবশ্যই মাথায় রাখবা। টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি কত, প্রথমেই আসছে এটা দেখো। তাহলে এটা আনসার হচ্ছে কোনটা হবে বলো তো? টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের গড় গতিশক্তি বলছে, তাহলে গড় যদি বলে ভাইয়া ডি হবে। টি/2, টি/2 কেটি। তারপর সবচেয়ে ভাইটাল এবং লাস্ট যে টপিকটা সেটা হলো জলাশয়ের তলদেশ থেকে আসা বুদবুদের ক্ষেত্রে প্রবলেম গুলো। আচ্ছা, একটু খেয়াল করে এইখানে যদি, আচ্ছা, এই যে, তো এই মনে করো একটা জলাশয়, তাই তো? জলাশয়ে মনে করো যে পানি আছে, ঠিক আছে, জলাশয়ে মনে করো পানি আছে। আচ্ছা, দেখো যে এখান থেকে যদি কোনো একটা বুদবুদ উপরে উঠে, তোমরা কি জানো বুদবুদটা ছোট হয় না বড় হয়? বুদবুদটা কি হয়? বড় বড় হয়। হয়ে বড় হয়, সবাই জানি সেটা। তো যদি সেটা আমি শর্টকাট একদম শিখিয়ে দিচ্ছি, বুদ্ধি পাবে। হ্যাঁ, যদি এটা যদি আমাদের আয়তনটা দেওয়া থাকে যে আয়তন উপর থেকে উপরে উঠছে, এখান থেকে এখানে আসছে, আয়তনটা চেঞ্জ হয়, তাহলে আয়তনটা আমরা বুদবুদের ক্ষেত্রে কি জানি, একটা গোলকের কথা চিন্তা করলে আয়তন হয় অ্যাকচুয়ালি 4/3 পাই আর কিউব। তো কিউব। এখানে এভাবে প্রবলেম সলভ করতে পারো, বাট আমি তোমাদের সবচেয়ে সহজ ভাবে শিখিয়ে দিচ্ছি। এখান থেকে ইজিলি এভাবে দিয়ে আসবা, কোনো প্যারার কিছু নাই। যেটা লেখা দেখছি ওইটা ভালো মতো বোঝার চেষ্টা করো। জলাশয়ের তলদেশ থেকে আসা বুদবুদের আয়তন যদি বলে, যদি বলে আয়তন এন গুণ হয়েছে, তখন আমাদের সূত্র হবে H = 10⁻⁻1 ইন্টু পি ডিভাইড বাই রো ইন্টু কত, জি। তাহলে এই হচ্ছে আমাদের শর্টকাট, অবশ্যই মাথায় রাখবা এটা। তাহলে এখানে এনটা কি বলতো, এনটা যদি আমাদের এই যে এই আয়তনটা ভি ড্যাশ ছিল না, তাহলে ভি ড্যাশটা যদি আগের এন গুণ হয়, তখন হচ্ছে আমাদের এই সূত্র ইউজ হবে। আর যদি বলে ভাইয়া না, এখানে যদি বলে যে ব্যাসার্ধ হচ্ছে ছিল আর, উপরে আইসা হয়ে গেছে বড় আর, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের আরটা যদি ছোট আর এর এন গুণ হয়, সেই ক্ষেত্রে আমাদের যে এইচ যেটা সেটা হবে অ্যাকচুয়ালি, সেই ক্ষেত্রে আমাদের এইচটা হবে অ্যাকচুয়ালি H = সবকিছু সেম থাকবে, শুধু এখানে হবে n³ - 1, এন এর জায়গায় n³ হবে, নিচে হবে রো জি, আর এই জায়গায় হচ্ছে জাস্ট কি হবে। বুঝছো? এটাকে আরেকটু ইজি করে দেই, দেখো রো, এই যে পি রো জি, পি এর মান হচ্ছে আমাদের স্বাভাবিক যে বাষ্পচাপ বা বায়ুমণ্ডলের চাপ, যে 101,325। রো হচ্ছে আমাদের কত, পানির ঘনত্ব কত, 1000। 1000। 1000 আর কেজি পার জি এর মিটার মান কিউব। হচ্ছে 9, হ্যাঁ, জি এর মান হচ্ছে 9.8। তাহলে হচ্ছে এখানে এই মানগুলো যদি আমি একটু বসায় দেই, তাহলে মানটা অ্যাকচুয়ালি তোমার যেটা আসে সেটা হলো অ্যাকচুয়ালি, দেখো পি ডিভাইডেড বাই রো জি, এই মানটা তোমার প্রায় আসে হচ্ছে 10.32 এর কাছাকাছি, ঠিক আছে? তো আমরা এটাকে লিখতে পারি 10.32 ইন্টু n³ - 1। যখন কি হয়, যখন ব্যাসার্ধের কথা বলে কিউব হয় কোন সময়, মাথায় রাখবা শর্টকাট, ব্যাসার্ধ যখন বলে। আর যখন বলবে আয়তন এন গুণ হয়, তখন আমাদের এইচটা হবে অ্যাকচুয়ালি 10.32 n - 1। ওকে, তাহলে আমরা প্রবলেম গুলো সলভ করি। প্রথম একটা 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 প্রবলেম দিয়েছি, দেখো একটু বড় সড়ো প্রবলেম, এটা পারলে সবগুলাই পারবা। দেখো, একজন ডুবুরি রোদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব, কি বলছে বলতো, এখানে কি বলছে? এটা তোমরা অবশ্যই দেখো না পরীক্ষা হলে, টানে পড়া যাও, এটা তোমাদের চোখে লাগে না। কি বলছে বলো, দেখতে পাচ্ছ? জি আয়তন ভাইয়া। বলছে। তাহলে বুদবুদের উপরের দিকে প্রবাহিত হচ্ছে, পানির তলের উপরিতলে বুদবুদের আয়তন কত হয়েছে, 4 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলছি কি, খেয়াল করো, এখানে ছিল তার কত, 2 মিটার, মানে অ্যাকচুয়ালি সেন্টিমিটার কিউব, আর এখানে আয়তন কি হয়েছে, 4 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে এন এর মান কত বলো তো, কয় কয় গুণ হয়েছে? টু। 2। 4/2, মানে হচ্ছে 2 গুণ হয়েছে। তাহলে আমাদের কি বলছে যে, এখন বলো তো, যেহেতু আমাদের আয়তনের কথা বলছে, তাহলে আমাদের সূত্র কোনটা ইউজ হবে? সূত্র কি এইটা ইউজ প্রথমটা হবে S = n নাকি - এইটা 1 ইউজ হবে? * v / ρg। হ্যাঁ, তাহলে আমাদের এখানে
অ্যাকচুয়ালি ইজ হবে অ্যাকচুয়ালি 10, এইচ ইকুয়ালস টু 10.32 10 - 1। এই জিনিসটা কি বুঝছি? কিউব হবে কখন? সবাই বলো একটু, কিউব হবে কখন এন এর মান? যখন ব্যাসার্ধ ব্যাসার্ধের কথা উল্লেখ বড় থাকলে। হয়। হ্যাঁ, এই জায়গায় সবাই ভুল করে, এই জন্য বারবার বলতেছি। তাহলে আমাদেরকে বলছে যে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির উপরে পানির চাপের সমান হয় তাহলে হ্রদের গভীরতা কত? তাহলে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তাহলে এই যে এখানে একটা ব্যাপার বলছে কি, যে 10 মিটার পানির চাপের সমান ভাইয়া এই হয়। কথাটা বুঝি নাই। হ্যাঁ, এখানে তো বলছে যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়। হ্যাঁ, দেখো এখানে জাস্ট একটা একটা এক্সট্রা তথ্য দিয়ে দিছে তোমাকে, আমি জাস্ট দেখো এখানে এক্সট্রা কি বলছে, যে 10 মিটার পানির চাপের সমান হয় তলদেশের গভীরতা কত। এই যে এই ধরনের প্রবলেম যখন দেয়, তখন অ্যাকচুয়ালি তোমাদের ইজি ভাবে দেয় না, কিছু না কিছু একটা তোমাদের প্রবলেম ক্রিয়েট করে দেয়, যাতে করে তোমাদের কনফিউশন তৈরি হয়। এখানে দেখো 10 যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তাহলে এই মানটা তোমরা অনেকেই বের করতে যাবা এইভাবে, যে পি সমান বের করে ফেলবা এইচ রো জি। ঠিক আছে, এইভাবে বের করতে যাবা, কোনো দরকার নাই। আমরা এই পি এর মান কত ধরছি? 101,325 স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান। ঠিক আছে, সো আমাদের এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, 10 মিটার উত্তর যে না। হ্যাঁ দেখো, যদি বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, এই জিনিসটা একটু অ্যাভয়েড করে আমরা যদি প্রবলেমটা সলভ করে একটু খেয়াল করো তো। এখানে 10.32 কিন্তু কত, n - 1, এন এর মান কত? এন এর মান কত এখানে? 2। ভাইয়া টু। 2 - 1, তাহলে অ্যাকচুয়ালি এই মানটা কত? অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে 10-এর কাছাকাছি মানটা। তাহলে আমাদেরকে দেখো, অ্যাকচুয়ালি তার সে ঠিক 10 মিটার উপরে আইসা তার আয়তনটা দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে বললো যে চাপ হচ্ছে কত, 10 মিটার পানির চাপের সমান হয়, তার মানে এই 10 মিটার পরই তো তার উপরিতল চলে আসে। তাহলে এটাই তো, এখানে তার উপরে স্বাভাবিক চাপ হবে না? এখানে এখানে তার চাপটা কি হবে? স্বাভাবিক হবে না? জি স্বাভাবিক ভাইয়া। বায়ুমণ্ডলের চাপ 10 মিটার উপরে, তাহলে এটা দিয়ে কনফিউশন তৈরি করছে জাস্ট, আর কিছু না। এটা তো আমরা জানি যে 101,325। তুমি কি বুঝছো যে কোশ্চেন করছো ভাইয়া? না বুঝলে আবার বলো। যে কোশ্চেন করছিলে যে 10 মিটার পানির চাপটা বুঝো না, এখন কি বুঝছো? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে বিষয়, যে এই যে আমরা কি পাইছি এখানে অ্যাকচুয়ালি, তারা বলছে কি যে সামথিং উচ্চতা ওঠার পরে ভিটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তাহলে ভিটা দ্বিগুণ হয়েছে, তার মানে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি তার এইজটা হচ্ছে 10 মিটার উপরে ওঠার পরেই তার তার উপরিতল তলে মানে চলে আসে। তো 10 মিটার উপরে তার উপরিতল চলে আসে, তাহলে উপরিতল মানে কি? স্বাভাবিক বাষ্পচাপ না? কারণ এই যে এই অংশটা তো তার খোলা, একটা কুয়ার ক্ষেত্রে তার এই অংশটা কি খোলা না? তাহলে যখনই উপরে চলে আসবে, উপরে চলে আসলে তো এখানে তার কি আছে, জাস্ট বায়ুমণ্ডল আছে না? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কত জানি আমরা, এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 101,325। ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমরা বসায় দিই এখানে, যে পি ডিভাইডেড বাই রো জি, তাহলে এই মানটা কি চলে আসে বলো তো? 10.32, অথবা এটাকে আমরা অনেকে 10 ধরে নিতে পারি। দ্যাটস ইট। যদি এখানে কোনো কারণে বলতো, ভাইয়া একটু খেয়াল করো, যদি কোনো কারণে বলতো যে এখানে আমাদের ব্যাসার্ধটা হয়েছে কত, ব্যাসার্ধটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হইলে আমাদের প্রবলেমটা এখানে কি হইতো, জাস্ট এন এর জায়গায় কি বসতো? এন এর জায়গায় বসতো, N2। যে যদি বলতো ব্যাসার্ধ, ব্যাসার্ধের কথা বললে এখানে 70 হয়তো মিটার। 10.32, এখানে হয়তো 2 টু দি পাওয়ার কিউব - 1, তাহলে এখানে হয়তো অ্যাকচুয়ালি 8 - 1 মানে 7 মানে 70 মিটার, 7 × 10 মানে 70 মিটার ধরা যায়। ঠিক আছে, আমরা সবাই বুঝছি। জি ভাইয়া। ওকে, দ্যাটস ইট। এতটুকু ছিল, এর বাইরে আসলে কিছু করতে হবে না। যা দেখাইছি যা পড়াইছি এতটুকুর মধ্যে আহ, তোমরা কি বলা যায়, এই ধরনের টপিকই কমন পাবা বারবার। আর কি বলা যায়, পরবর্তী ক্লাস তো পরে কালকে কি ক্লাস আছে এটা আমি দেখে তোমাদের পরে হচ্ছে সময়টা, যদিও 9টার দিকে ক্লাস থাকবে, আমি বলে দিব। আর একটা জিনিস তোমাদেরকে সতর্ক করে দিই, তোমরা সবাই মিট করে ভাইয়া রাখবা একটা যাতে করে কোশ্চেন রেকর্ডটা ছিল। ভালো হয়। হ্যাঁ, বলো। ভাইয়া হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কয়েকবার মানে একই প্রশ্ন 4বার আসছে। তো হচ্ছে ওখানে আপনার ওই যে দেওয়া আছে যে 3টি গ্যাসের অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড এবং 35 মিটার পার সেকেন্ড, তাদের মূল গড় বর্গবেগ কত? ভাইয়া এসবের ক্ষেত্রে তো আমাদের ক্যালকুলেটর লাগবে, কিন্তু উইদাউট ক্যালকুলেটর কিভাবে এগুলাকে বার করব? আচ্ছা, এটা এটা সব জায়গায় আছে, খেয়াল করে আমি তোমাদেরকে দেখাই।
এই যে তাহলে এটা হচ্ছে এভাবে বের করে না যে ভাইয়া এটা সি স্কয়ার ইকুয়ালস করে টু করলে হয়ে যাবে না? 30 স্কোয়ার, কত কত ছিল, 35 স্কোয়ার আর কত, আর হচ্ছে 25। স্ক্রিন দেখা যাচ্ছে, 25 স্কোয়ার ডিভাইডেড বাই কিউব, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যায়। তাহলে এই মানটা আসলে ক্যালকুলেটর লাগবে, বাট তোমাকে কোশ্চেন যখন দিবে তখন অ্যাকচুয়ালি তোমাকে মানটা এইভাবেই দিবে যাতে তুমি মানে বের করতে পারো। ধরো এরকম একটা মান দিতে পারে যে 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার, ঠিক আছে, এইভাবে দিতে পারে। তখন হয়তো ক্যালকুলেটর তোমার লাগবে না। তো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, যেটা পারা যাবে না এটা কেউই পারবে না ক্যালকুলেটর ছাড়া। বাট তুমি এই যে জাস্ট প্রসেসটা একটু দেখে যাবা, এ হচ্ছে বিষয়। বুঝছি? জি ভাইয়া। বুঝছি সবাই? ভাইয়া হচ্ছে ওই আচ্ছা আপনি প্রথমে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের হচ্ছে প্রথমে একটা ম্যাথ পড়াইলেন না, ওই ম্যাথটা যদি আরেকবার বুঝাই দিতেন ভালো হতো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? হ্যালো? हाँ भैया। আচ্ছা, জি রেসপন্স করি, ভাইয়া দেখা ওকে। যাচ্ছে। এই যে এইটা না? আচ্ছা, ওকে, কি বলছে যে আমরা একটু খেয়াল করি এখানে, এটা বুঝতে গেলে আমি তোমাদের একটু দেখাই। এই যে এই মনে করো হচ্ছে একটি কৈশিক নল, এই কৈশিক নলের মধ্যে যদি আমরা পারদ রাখি, তাই তো, যদি পারদ রাখি, তাহলে পারদ যদি ভাইয়া রাখি, মনে করো এটা নিচেরটা হচ্ছে ওই আমাদের যে ম্যাথ যেটা ছিল ওইটা, উপরেরটা বুঝছি, মানে নিচেরটা 2 নাম্বারটা। এই যে এইটা। হ্যাঁ, ওই যে পানির উপরে তলে রাখা তিন হ্যাঁ, সেন্টিমিটার দূরে। হ্যাঁ, হ্যাঁ তো ওইটা এটা হচ্ছে ভাইয়া। অ্যাকচুয়ালি আমাদের, হ্যাঁ এটা আমরা আমাদের কি কি দেওয়া আছে বলো, একটা সুইচ রাখা হয়েছে যার দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এল এর মান দেওয়া আছে, তারপর এখানে টি এর মান দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে বলছে, অ্যাকচুয়ালি ফোর্স বের করতে বলছে, তাই না? তাহলে আমরা জানি কি টি ইকুয়ালস টু এফ বাই এল, তাই তো, খেয়াল করো। তাহলে একটা সুইচ যদি আমরা রাখি, মনে করো যে একটা সুইচ যদি আমরা এখানে রাখি, তাহলে এটা হচ্ছে মনে করো পানি, তাই তো, পানির মধ্যে যদি আমরা একটা সুই রাখি, তাহলে একটু খেয়াল করো, তাহলে সুইটা যদি আমরা রাখি, এটা যদি হয় সুই, তাহলে সুই যদি রাখি, আচ্ছা অন্য রং দিয়ে দেই, সুইটা যদি রাখি, মনে করো একটা সুই, তাহলে সুইয়ের এই যে এইদিকে হচ্ছে একটা তল, এদিকে হচ্ছে আরেকটা তল, দুইটা তল। কারণ দেখো যদি কোনো এক সাইড যদি ডুবে যাইতো তাহলে তো সুই বাইসা থাকতো না, তাই না? তার ব্যালেন্স আসে আসে কিভাবে, যে এখানে একটা তল, এখানে একটা তল, তাহলে যখনই দুইটা তল আসবে তখন তার দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্য হবে তার দুইটা। ঠিক আছে, যেখানে ধরো এইটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, তো সেখানে দুইখানে যদি তোমার কাজ করে তাহলে এইদিকে একটা লম্ব হবে, এদিকে একটা লম্ব হবে। দ্যাট মিনস এটা একটা এল, এটা একটা এল, তাহলে এল এল হচ্ছে 2L। তাহলে এই জন্য আমাদের এখানে এলটা হয়ে যাবে কি, এলটা হয়ে যাবে 2L। ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু কি হবে, 2 ইন্টু টি ইন্টু 2L। তাহলে মানটা বসাও, টি এর মানটা এই যে আমি বসাইছি এখানে, খেয়াল করো। এখানে আমাদের টি এর মান কত ছিল, 72 ইন্টু কত, 72 ইন্টু 10⁻³ শুনতে পাচ্ছ তুমি? তাহলে এই যে আমাদের 3 সেন্টিমিটারকে হচ্ছে কি করছি, মিটারে নিছি। মিটারে নেওয়ার পরে জাস্ট এখানে ক্যালকুলেশন কিভাবে করছি খেয়াল করো। তাহলে এই যে এখানে 100 ছিল, তাহলে 72 ছিল এখানে, তাই তো, তাহলে 3 আর 2 কত, 6, 6 আর 72 কত, 432। তাহলে 432 ইন্টু এখানে হচ্ছে 10⁻², এখানে হচ্ছে কিউব, তাহলে হবে একটা, এখানে কত আছে, দাঁড়াও এখানে 70, হ্যাঁ, তাহলে এখানে কত আছে দেখো তো, এখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি 10 কত, স্কোয়ার। তাহলে স্কোয়ার থাকলে এখানে -2, আর একটা যদি টেন টু দি পাওয়ার -2 আনি তাহলে মাইনাস কত হয়, -5। তাহলে এখানে আছে কত, 432 তাহলে এটাকে লেখা যায় কি, 4.32। তাহলে 2 ঘর যেহেতু নিয়ে আসছি, তাহলে ওইদিকে 2 ঘর কমবে, তাহলে হবে 10 টু দি পাওয়ার কত, জাস্ট 10 টু দি পাওয়ার 2 ঘর কমলে 5 থেকে হয়ে যাবে 3। তাহলে আনসার হচ্ছে বি। বুঝছি? भैया एक नंबरটা একটু বুঝা দেন। আচ্ছা, এক নাম্বারটা এই যে দেখো, এক নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে পারদ আছে, তাই না? তো পারদ এইভাবে থাকে, পারদ কখনো কাচের সাথে মানে তোমার ভেজে না, পারদ দিয়ে কাচ ভেজে না, এটা হচ্ছে পারদ মানে কাচ এবং পারদের ধর্ম, খেয়াল করো। তাহলে এই যদি হয় অবস্থা, তাইলে তাইলে হচ্ছে দেখো, এখানে আমরা জাস্ট একটা স্পর্শ বরাবর, এই যে এইদিকে এইদিকে তার একটা কি আঁকবো, একটা স্পর্শক আঁকবো, এই যে স্পর্শক আঁকলাম, তাই না?
তাহলে যখন সে টাচ করলো না, তাহলে কাচের সাথে যখন টাচ করবে না, তাহলে তার চেহারাটা এভাবে হবে না, এরকম হবে না যে লেগে আছে কিন্তু টাচ করতেছে না। বুঝতে পারতেছি? ইয়া। হ্যালো? জি আচ্ছা, ভাইয়া। তাহলে এখন বলো, তাহলে এই কোণটা কি? এই কোণটা হচ্ছে আমাদের থেটা। তাহলে এটা কি? ডেফিনেটলি এই কোণটা 90 ডিগ্রি থেকে কম না? 90 ডিগ্রির চেয়ে বলো। বেশি। দেখো, এটা কি 90 ডিগ্রি থেকে, সরি উল্টা বলে ফেলছি, এটা কি 90 ডিগ্রি থেকে বেশি হবে না? যদি আমরা এই যে এদিকে চিন্তা করি, এদিকে 90 ডিগ্রি হইলে এই মানটা কত? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে নব্বই নব্বই ডিগ্রি ডিগ্রি থেকে থেকে বেশি। 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রিতে বেশি। তাহলে আমরা জানি কি পারদের সাথে কাচ ভেজে না কখনো। তাহলে না ভেজলে এটা কি হয়? না ভেজলে হচ্ছে স্থূলকোণ। তাহলে না বুঝলে স্থূলকোণ হয় মানে কত? 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে বলছে পারদ এবং কাচ, তাহলে পারদ এবং কাচ অবশ্যই ভেজে না, তাহলে না ভেজলে আমরা কি জানি? স্থূলকোণ। তাহলে এই যে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে আনসার কোনটা হবে? ডি। বুঝছি এবার? জি ভাইয়া। আচ্ছা, দ্যাটস ইট। তো আজকে এতটুকু থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।